তারপরে গিয়ে কে দায়ী তারে ধরে আনবে। আর কিন্তু ওনাকে কিন্তু কিন্তু বিএনপি তো খুবই অতীত নিয়ে সংসদে খুব ব্যস্ত হয়ে আছে। সেই ৭১-এ কে রাজাকার, কার ভূমিকা কি আছে তো অনেকগুলো একাত্তরে দিন কে গেল। রাজাকার এই ভূমিকায় এই এই রাজনীতি থেকেই যাবে, কেননা আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন এই কে রাজাকার আর কে রাজাকার না এই ইস্যুটা কিন্তু জামাতি তুলে এনেছে আবার, কারণ নিজেদেরকে তারা মুক্তিযোদ্ধা প্রমাণ করার চেষ্টা করছে। মানে ধরেন আপনি এই শিশু চমৎকার মুক্তিযোদ্ধা। আমি বারবার আপনাকে যে উদাহরণটা দিচ্ছি, মানে এই হুম। চমৎকার সুন্দর পোশাক পরা আপনি, কিন্তু আপনি এসে বললেন আপনি একটা ছেলে। আচ্ছা। হ্যাঁ, তখন আর কি হবে, একটা তর্ক শুরু হয়ে যাবে। তো কেউ যদি এখানে এসে নিজেকে শিশু মুক্তিযোদ্ধা, বালক মুক্তিযোদ্ধা, বুড়া মুক্তিযোদ্ধা বিভিন্ন কিছু দাবি করে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মানে অ্যাজ ইফ খালি বীর উত্তম আর বীর প্রতীক তাদের দলে কেউ পাইছে না, তাও দু একটাকে হায়ার করে এখন নিয়ে গিয়েছে। হুম। তো এছাড়া বাকি সব তারাই করেছিল ৭১ সালে, এমনকি এরকম দাবি করেছে তারা নাকি যুদ্ধ করেছিল, কার সাথে করেছিল, কি করেছিল, নো ওয়ান নোজ। তো এইসব দাবি দাওয়া করলে অটোমেটিক্যালি ইস্যুটা বিল্ড আপ হবে, এটাই তো স্বাভাবিক। আপনি এসে মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবি করে বসবেন, মানে এখন তো সেটা দাবি করতে শুরু করেছে, তো অতএব শুরু হয়ে গিয়েছে পুরনো রেটরিক। এবং এটাই তো মজা, এই এই রেটরিকে আবার জাতিকে আবদ্ধ করে ফেলার যে প্রক্রিয়া, সেইখানে সেখানে তো নিয়ে সরকারি আসার দল যে খুব আছে। চেষ্টাটা। মানে সেখানে তো সরকারি দল আছে, অতীত যেহেতু এড়িয়ে যায়, সামনে অনেক কাজ আছে। আপনি এই থিওরিতে নাই। সরকারি দলের গৌরবের জায়গা কি বলেন? সরকারি দলের গৌরবের জায়গা হচ্ছে সরকারি দলের নেতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। সরকারি দল তাকে আহ, স্বাধীনতার ঘোষক এই হিসেবে তারা গর্ব করে সাবেক থাকেন। মানে আগের নেতা। হুম। সরকারি দল সরকারি দল তাদের এই মুক্তিযুদ্ধ ভিত্তিক যে একটা ইতিহাস তাদের দলের সঙ্গেও আছে, এটাকে তারা এনজয় করে। হুম। তাহলে তারা ওই জায়গাতে আক্রমণ করলে তারা তো সেটা উত্তর দিবে, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশের বৃহদাংশের জনগণের জীবনের সবচেয়ে বড় অর্জন কি? মুক্তিযুদ্ধ। হুম। আর এই মুক্তিযুদ্ধের ফলাফল, আপনি বলেন মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে হলো? জামাত ইসলাম। কেন? এই যে পাকিস্তানি কি জামাত ইসলাম জীবন এই কয়টা সিট পেয়েছে? হুম। জামাত ইসলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আছে, সকল দেশের সকল আসন এক জায়গায় করলে এই জীবনে কোনো এতগুলা সিট পেয়েছে? যুদ্ধটা হয়েছিল, দেশটা হয়েছিল, সংসদ ভবনটা ছিল, সংসদটা হয়েছিল। হ্যাঁ, আমরা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে পড়াশোনা করাতে পেরেছি, তাই না? ইন্টারনেট এসেছে হুম। বাংলাদেশে, এই যে উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে, বাংলাদেশ সামনের দিকে এগিয়েছে, তার এই ফল ৫০ বছর পরে এসে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তাই না? তো মুক্তিযুদ্ধ নিয়ে তো এই কামড়াকামড়ি চলবে, এটাই তো স্বাভাবিক। এটাই সবচেয়ে বড় আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ। জি। এ- এটাই সবচেয়ে বড় কেক। যে কিন্তু কেকের এই কেক নিয়ে যে কামড়া কেকের উপর কামড়ি করে একটা কোনো পিঁপড়া। সলিউশনে যাওয়া গেল? মানে কামড়া কামড়িটাই না, দেখলাম, তারপরে কি হলো? এটা সলিউশনে তারপরে তো কেন যাবে জামায়াতের না আমির ঠিকই জানেন? বললেন, ডাক্তার আব্দুল নূর তুষার, যে মুক্তিযুদ্ধে বা ৭১-এ কি কোন দল কি করেছে সেটা আল্লাহই ভালো জানেন। শেষ পর্যন্ত তো এরকমই শুনলাম। হ্যাঁ, নিশ্চয়ই জানেন, এবং সেখানে তো একটা কিছু বিচার আচার হবে, সেই সময় টের পাওয়া যাবে। তবে আল্লাহ যে ভালো জানেন এই কথা থেকে অস্বীকার করেন না, কেউ বলেও না যে আল্লাহ ভালো, মানে আল্লাহ সর্বজ্ঞানী, সর্বব্যাপী, হুম। তাই না? তো মুশকিল হলো যে উনি আছেন জেনেও যারা এখানে মানে মিথ্যা কথা বলে, তাদেরকে নিয়ে তো প্রশ্ন উঠবে, তাই না? আপনি বসে থেকে বলবেন আপনি শিশু মুক্তিযোদ্ধা ছিলেন, হুম। এখন আবার বিএনপির লোকজন তো তারেক তাহলে তো রহমান মাননীয় তাহলে মানে প্রধানমন্ত্রীকেও শিশু ওইটা যদি মুক্তিযোদ্ধা আপনি দাবি করেন। বলেন যে আপনি শিশু মুক্তিযোদ্ধা ছিলেন, তাহলে তো ধরেন আমার একটা খেতাব পাওয়া উচিত। হুম। আমিও তো ওই সময় শিশু ছিলাম। শিশু অনেকে আবার মানে তামাশা করছেন, কেউ ভ্রূণ মুক্তিযোদ্ধাও দাবি করতে পারে নিজেকে এরপরে, যে ওই সময় মায়ের পেটে ছিল আর কি। কিন্তু একই রকম দাবি তো আসলে বিএনপির নেতারাও করছেন, তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধার খেতাব দেওয়ার জন্য বা স্বীকৃতি দেওয়ার দাবি করছেন। এই জিনিসগুলি সবসময় প্রত্যেক দলের মধ্যে থাকে, এবং তারা যেটা করেন এরাই ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেন, কারণ তারা প্রকৃত অর্থে অবুঝ লোকজন এবং এক ধরনের অবিবেচক। এরা এমন সব প্রশংসা, এমন সব তৈলাক্ত কথাবার্তা বলেন যেগুলি আসলে নেতাকে বিব্রত করে, কিন্তু নেতার আসলে উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকে না। মানে এইটাই হচ্ছে অসুবিধা আর কি। ধরেন আমি এমন একটা কিছু কথা বলছি, আপনি আমার ছোট বোন হিসেবে আপনি চিন্তা করবেন আমার আচ্ছা ঠিক আছে বইলে ফেলছে বা করে ফেলছে, মানে এই উত্তর দেওয়ার কিছু নাই আর কি। কি বলবেন আপনি? কিছু বলার নাই কিন্তু। না, আমি আপনাকে বললাম যে আপনি আসলে মেলানিয়া ট্রাম্পের মতো ক্ষমতা বললাম, মানে আপনি এটা ভুল প্রমাণ করেন, কিছু বলেন নাই। আপনি আমি কি যুক্তি দিতে থাকলাম, আমি যুক্তি দিতে থাকলাম যে মেলানিয়া ইমিগ্রেন্ট, আপনিও গিয়েছেন ওই দেশে, উনি ওইখানে থাকে, আপনিও থাকেন, তাই না?
জোহরান মামদানি যেরকম নিউ ইয়র্কের মেয়র হয়ে গেছে, কোন একদিন আপনার সন্তান আপনার শহরের মেয়র হবে, কয়ে দিলাম কয়ে দিলাম আর কি। কিন্তু এই যে মানে ইতিহাস, আমি আপনাকে মুক্তিযুদ্ধের এই জায়গা থেকে সলিউশনটা বলে দিই। সলিউশনটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ঠিক মতো লিখে দেন, এই কেকটা কোথা থেকে এলো, কেকটা কিভাবে হলো বলে দেন, তাহলে আর এই তর্কটা থাকবে না। ইতিহাস নাড়াচাড়া করতে গিয়ে এটা প্রবলেমটা হয়েছে। কেউই কি সঠিক ইতিহাস বলে নাই? ইতিহাস তো ছিল, সেটাকে তো নানান জনে সঠিক ইতিহাস, সঠিক ইতিহাসে না, ইতিহাস কাউকে কৃতিত্ব দেওয়ার জন্য লিখতে হয় না, ইতিহাসটা বলে যাইতে হয় মানুষ সিদ্ধান্ত নেবে কৃতিত্ব কার। যেমন ধরেন এই যে ব্রিটিশরা আমাদেরকে পরাধীন বানিয়ে ফেললো, আমরা কিন্তু খুব বলি সিরাজউদ্দৌলার পরাজয়ের সাথে সাথে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হলো, কথাটা মিথ্যা। ভারত তখনও স্বাধীন ছিল। বাংলার নবাব, যিনি মুঘল কর্তৃক ফরমান প্রাপ্ত নবাব আর কি, তখন এই নবাবরা ফরমান নিয়ে মুঘলদের একটা ডিক্রি নিয়ে বিভিন্ন প্রদেশ শাসন করতেন। তো সুবে বাংলার নবাব হচ্ছেন এই মুর্শিদ কুলি, আলীবর্দী, তারপরে সিরাজউদ্দৌলা। এটা কিন্তু মুঘল বাদশার ফরমান বলে। এই নবাবকে হারিয়ে দিয়ে নতুন একটা নবাব এখানে বসেছে, যে বসেছিল সেও কিন্তু মুঘল বাদশার ফরমান বলে। সে ব্রিটিশদের সাহায্য নিয়ে সিরাজউদ্দৌলাকে হটিয়ে দিয়েছে, কিন্তু মীর জাফর মুঘল বাদশার ফরমান বলে, কিন্তু মীর জাফরকে মুঘলরা অস্বীকার করে নাই। ফলে আমাদের এখানে যে ভারতের স্বাধীনতা সূর্য আমাদের এখানে অস্তমিত হয় নাই, কিন্তু আমরা এটা নিয়ে খুব গর্ব করি। ইতিহাসটা ঠিক মতো লেখা উচিত। সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন, তার নিজের কিছু ভুল ত্রুটি ছিল সেই কারণে, নাহলে এত সৈন্য নিয়ে পরাজিত মানে হবেন কেন? ইতিহাস তাই ঠিক না, মতো হওয়ার লেখা কথা। হয় নাই, ফলে এখন এটা নিয়ে কামড়াকামড়ি যার যার স্বার্থে চলতে ওই থাকে। যে ইতিহাসে কৃতিত্ব দিতে গেলে কি হয় জানেন, ইতিহাসে কাউকে আপনি বেশি কৃতিত্ব দিতে গেলে আলটিমেটলি ওই ইতিহাসটা নানান ধরনের তর্কে চলে যায়। যেমন এই এক কৃতিত্ব আমরা সিরাজউদ্দৌলাকে দিচ্ছি, আরেকদিকে ব্রিটিশরা একটা ইতিহাস লিখেছিল যে সিরাজউদ্দৌলা হলো কি বলে হলওয়েল আহ, একটা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, কি একটা কুয়া বানিয়ে ওখানে সবাইকে, ব্রিটিশদেরকে নাকি আটিয়ে দিয়েছিলেন। পরে হিসাব করে দেখা গেছে যত লোককে ওখানে ঢুকানো হয়েছে বলা হয়েছিল, অত লোক ওই গর্তের মধ্যে কোনোভাবে ঢুকানো সম্ভব না, কিন্তু তারা ওইটা লিখেছে কারণ সিরাজউদ্দৌলাকে ভিলেন বানাইতে হবে। তো এরকম ইতিহাস লিখতে গেলে ইতিহাসে কুতর্ক সৃষ্টি হয়, কারণ দুই সাইডে তো মিথ্যা বলছে, কিছু মিথ্যা কিছু সত্য, কিছু মিথ্যা কিছু সত্য। তখন এই মিলেমিশ হয়ে এমন একটা ঘেটু তৈরি হয়, ওই ঘেটুর মধ্যে থেকে আর মানে মানে এই জন্যই সবজি, প্রশ্নটা ঘেটু করছিলাম যে ঘেটু তৈরি না, না ঘেটু হয়ে যায়। সরকার এখন সামনের দিকে এগোতে চায়, অতীত নিয়ে খুব পড়ে থাকতে চায় না, কিন্তু এই কামড়াকামড়ি বা বিতর্ক ঘেটু তৈরিটা এটা আবার থেকেই যাচ্ছে। এটা মনে হয় আর মানে অন্ততপক্ষে অতীত এটা হিসেবে যা সহজে যাবে দেখলাম। না, কারণ এটা এটা দূর করতে পারার কথা নতুন প্রজন্মের, অথবা এটা দূর করতে পারার কথা আহ যারা বুঝদার লোক তাদের। কিন্তু প্রবলেমটা হলো এই কথার ভিত্তি দিয়ে যেহেতু, এই কথার ভেতর দিয়ে যেহেতু রাজনৈতিক প্রাপ্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকে, রাজনৈতিক কারণে এটা নিয়ে তর্কটা চালিয়ে যাওয়া হচ্ছে, এটা চলতেই থাকে। আচ্ছা, এই যে মাঝখানে আপনি বলছিলেন মানে বিশেষ করে হামিদ টিকা নিয়ে কথা বলার সময় দুর্নীতি দূর করার জন্য হামিদ টিকা নিয়ে যে কাহিনীগুলো হলো, এখন এই দুর্নীতি আমি যেই বরকতুল্লাহ বুলুর কথা বলছিলাম যে তিনি জামাতকে ইঙ্গিত করে কিন্তু স্বাস্থ্য বিভাগে দুর্নীতি হ্যাঁ, হয়েছে, আমি একটু তারা এগুলা বন্ধ করার নামে বড় বড় কথা বলে স্বাস্থ্য বিভাগে দুর্নীতি অব্যাহত রেখেছিলেন। স্বাস্থ্য বিভাগে প্রচুর দুর্নীতি হয়েছে, জি। সবচেয়ে বড় হয়েছে ঘুষের লেনদেন, পোস্টিং ট্রান্সফারে আমি একটু প্রশ্নটা প্রবল করি, পরিমাণে আপনি ঘুষ প্রশ্নের সাথে লেনদেন মিলিয়ে এই হয়েছিল। উত্তরটা দিলে একটু সুবিধা হবে যে বরকতুল্লাহ বুলু তিনি ওই একই সাথে বলছেন, মানে যেখানে আসলে পেন্টাগনের টাকা, ইহুদি ফান্ডের টাকার কথা বলছেন, একই সাথে তিনি বলছেন যে শেখ হাসিনা সরকারের আমলের চেয়েও অন্তর্বর্তী সরকারের আমলে বেশি দুর্নীতি হয়েছে। এই রকম কি বিষয়টা? আমার কাছে মানে বিষয়টা এইভাবে কে বেশি কে কম এটা বলা যাবে না, তবে কমে নাই এটা শিওর। মানে যা ছিল সেটা অব্যাহত ছিল। ক্ষেত্র বিশেষে তারা অল্প সময়ের মধ্যে কিছু কিছু দুর্নীতির ঘটনা এমন ভাবে ঘটিয়েছেন যেটা বেশ চোখে লাগানো। অন্তর্বর্তী সরকারের সময় কিছু কিছু মন্ত্রণালয় এবং কিছু কিছু জায়গায় এমন প্রকাশ্য মানে আপনি দেখলেই বুঝবেন যে এখানে দুর্নীতির ছাপ আছে। কিন্তু সেগুলোরও কোনো জবাবদিহিতা হবে না, মানে অতীত হয়ে গেছে বলে। যেমন আপনি আমাকে একটা জিনিস বলেন তো, ইলন মাস্কের যে যে স্টারলিংক, বাংলাদেশে এটা এখন পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে, কতজন এটা ব্যবহার করছেন? এমন একটা অবস্থা করা হলো যে এটা আসলে নাকি ইন্টারনেট জীবনে বন্ধ হবে না। কিন্তু আপনি কি এটা জানেন স্টারলিং ভালো করে মেঘ হইলেই বন্ধ হয়ে যায়, মেঘে ঢাকা আকাশে স্টারলিং কাজ করে না। তো তাইলে এগুলা কোনো কথা? এইসব যে বলতে শুরু করলো তারা, ভাবখানা এরকম করলো। তো এরকম অনেক কিছু তারা করেছে যেগুলো একেবারে প্রশ্নবিদ্ধ। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এই যে
কতগুলো চুক্তি স্বাক্ষর করে রেখে গিয়েছে। আপনার মনে হয় না যে এগুলোর ভিতরে কোনো একটা কিছু আছে? ডালমে কুছ কালা হ্যায়, আছে তো। 11 দিনে বাংলাদেশে কোনোদিন এত বড় কোনো সিদ্ধান্ত হয়েছে? একটা বন্দর দিয়ে দিল 11 দিনের মধ্যে, অফিস খোলা রেখে। হুম। এবং সেই লোকটা এখনো দায়িত্ব পালন করছে। যে কাণ্ডটা ঘটিয়েছিল ইউনূস সাহেবের মানসপুত্র, যার নামে কিনা বলা হয়েছিল যে সে নাকি ইউনূস সাহেবের চেয়ে বড় প্লেয়ার, এটা তো প্রমাণ করেছে ইউনূস সাহেব ক্ষমতা নেই, সে তো তার আসনে বসে আছে। তো এই যে বিষয় 11 দিনে এবং কিছু বন্দর কিছু দিয়ে দিল। কন্টিনিউশনের জন্য বিএনপি সরকার বিপদে পড়বে, এবং সেই সব বিপদে পড়ার কিছু কিছু জায়গা তারা তৈরি করে রেখেছেন, এবং কেন রেখেছেন এটা তারা জানেন। মানে ওই যে একটু আগে বলছিলেন যে ঝামেলা এড়াতেই একটু নীরব থাকা, মানে এই ঝামেলা এড়ানোর এই কিন্তু সব প্রস্তুতি। ঝামেলা তো আপনি এড়াতে পারবেন না, হ্যাঁ, বুঝলেন? আপনি 11 দিনে বন্দর, সব নির্বাচনের 3 ঝামেলা দিন আপনি আগে এড়াতে চুক্তি। পারবেন না। জি, জি। কিন্তু এই বিষয়গুলোতে বিএনপিকে এখনো পর্যন্ত অবশ্য নীরবই দেখা যাচ্ছে ডাক্তার আব্দুল তুষার। আম ফলে মানে ব্যাপারটা কেমন জানেন? জানালায় মশার নেটের মতো। আপনার পুরা বাসায় নেট করা আছে, একটা নেটের ছোট্ট একটা ফুটা। আপনি ভাবছেন, ও আমার তো পুরা বাসায় নেটই আছে, কিন্তু মশা যা ঢুকার ওই ফুটার মধ্যে যে ঢুকে পুরা বাসায় রাজত্ব করবে। তো এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে আমার মনে হয় যে এই সরকারের আরো সচেতন হওয়া দরকার ছিল, কিন্তু তারা হন নাই। এবং যদি না হয়ে থাকেন তাহলে একটা সময় এসে এই সিদ্ধান্তগুলির ইম্প্যাক্ট তারা ফেস করবেন। সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে যা করবেন সেটার ফল পাবেন। জি। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। হুম। সংসদে যেমন এই বিষয়গুলো উঠলো না, মানে বাণিজ্য চুক্তি বা ওই যে ওই আপনি যেগুলো বলছিলেন, যেগুলো আসলে কিছু কিছু বিষয়। সংসদে বাণিজ্য চুক্তিটা কার তোলার কথা আমি আপনাকে বলি, এটা বেশি তোলার কথা হচ্ছে বিরোধী দলের, হ্যাঁ, তারা তো তোলেন নাই। কেউ তোলে নাই। কারণ তারা তো এটা তুলবেন না, তারা বড় বড় কথা বলবেন কিন্তু তারা এটা তুলবেন না কোনোটা। রুমিন ফারহানা একটু তুলেছিলেন, কিন্তু সেই বিষয় যে সময় আলোচনাটা চলছিল সেই বিষয়ের বাইরে বা বিধির রুমিনও বাইরে সরকারি হওয়ায়। দলে থাকলে তুলবেন না। রুমিন সরকারি দলে নাই, উনি একটু নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করানোর জন্য এটা বলেছেন। রুমিন জানেন যে উনি তুললে এটা কোনো কাজ হবে না। এই চুক্তি নিয়ে কেউ কোনো একটা শব্দ করেনি, করবেও না, আপনি নিশ্চিন্ত থাকুন। জি, একদমই সেটাই। সেটাই তো, সেজন্যই কথাটা বলছিলাম যে এই চুক্তি নিয়ে বা ওই যে যেই গোপন ডালমেকুচ কালার যে আপনি বিষয়গুলো বললেন, সেই কালা বিষয়গুলো আর কেউ জবাবদিহিতার জায়গায় আসলো না। আরেকটা বিষয় কি একটু ছোট্ট করে আপনার কাছে আর দুটো বিষয়ে কথা বলবো। এক হচ্ছে, আপনি নিশ্চয়ই ক্লান্ত হয়ে যাচ্ছেন কথা বলতে, বলতে। তবুও এটা খুব না আমি বলে যাচ্ছি, বলেন, অনেক অসুবিধা নেই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। খুব আপনার সাথে একলা কথা বলা অনেক সহজ। ওই অন্যান্য অনুষ্ঠানে আপনি কতগুলো লোক আনেন, এদেরকে নিয়ে কথা বলা খুব কঠিন। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। যাক, কথা মানে চলছে বলে মনে হচ্ছে যে এই ইস্যুগুলোও একটু আনি। যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা বিষয় আমাদেরকে মানে দেখে বেশ কষ্ট লাগছে, মানুষের আবেগে নাড়া দিচ্ছে যে মাদ্রাসার এক 11 বছরের শিশু, এক এতিম মেয়ে শিশু, সে শিক্ষকের দ্বারা ধর্ষিত হয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা। মানে সেই আল্ট্রাসাউন্ডের ভিডিওটাও ছড়িয়ে পড়েছে, এবং সাথে সাথে খবর আসছে কুমিল্লায় 1 বছর আগে এক মেয়ে ছাদ থেকে পড়ে, মাদ্রাসার ছাদ থেকে পড়ে সে মারা গেছে। সেও ভয়ঙ্করভাবে নির্যাতনের শিকার ছিল, যৌন নির্যাতনের শিকার ছিল। তারপরে ধরুন, আমি মানে যখনই একটু সার্চ করি কিছু শব্দ, যেমন বলাৎকার শব্দটা নিয়ে যদি গুগলে সার্চ করা হয়, মোটামুটি শতভাগ খবর আসে মাদ্রাসা কেন্দ্রিক। এখন এই বিষয়গুলোও তো আসলে একটু একটু টুকটাক গণমাধ্যমে হচ্ছে। কেউ তো মূল বলেন বিষয় না, হচ্ছে কেউ তো বলেন রিপোর্টেড না, ধরেন কেসেস। ইসলামিক বড় বড় আলেম ওলামারা যারা কথা বলেন, সংসদেও আছেন তারা কথা বলেন, বা ইসলামিক দলগুলো, কেউ তো কথা বলেন না কেন ডাক্তার আব্দুল তুষার? এটা কথা বলার বিষয় না তো, এটা যদি প্রমাণিত হয় শাস্তি দেওয়া দরকার। যদি প্রমাণিত হয় এই ঘটনাগুলি, বাংলাদেশে তো আইন আছে, কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? কথা বলার মধ্যেই তো থেকে যায়। আপনি আমাকে বরং বলেন যে কয়টা শাস্তি হয়। আর এটা তো একটা অপরাধ, এটা মাদ্রাসায় হোক, স্কুলে হোক, যেখানেই হোক। আহ মানে প্রথমত যিনি অ্যাডাল্ট না, হুম, তার সঙ্গে এই কর্মটাই অন্যায়। আপনি কোন অ্যাডাল্টের সঙ্গে তার কনসেনসুয়ালি আপনি তার সঙ্গে মিশতে পারবেন না। আর যদি কেউ অ্যাডাল্ট হয়, তার মতামতের ব্যতি রেখে আপনি তার সঙ্গে মিশতে পারবেন না। এটা হচ্ছে আইন, এটাই হচ্ছে সামাজিক আইন। এটা কিন্তু কোনো হুম, আহ, ধর্মীয় বা অন্য কোনো আইন না। এটা হচ্ছে সারা পৃথিবীতে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা বিষয়, যে কোনো ব্যক্তি যদি অ্যাডাল্ট না হয়ে থাকে, 18 নিচে বয়স হয়, তাহলে তার সঙ্গে আপনি কোনোভাবেই হুম, অপরাধ। কোনো ধরনের কোনো ধরনের যৌন সংসর্গ করবেন না। আর যদি তিনি 18 বছরের হয়ে যান, তাহলে তার অনুমতি ব্যতি রেখে আপনি পারবেন না। এবং এটা পুরুষ এবং নারী উভয়ের বেলায় প্রযোজ্য। হুম, কোন নারীও কোনো পুরুষকে এটা করবে না, কোন হুম, পুরুষও নারীকে করবে না, যদি তারা 18 বছরের নিচে হয়ে থাকেন। তাহলে এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়, এটা ক্রিমিনাল অফেন্স। তাহলে সেই ক্রিমিনাল অফেন্সের শাস্তির ব্যবস্থা করতে হবে, এটা যেখানেই হয়ে থাকে না কেন। সেই শাস্তির জায়গাটা আমরা লক্ষ্য করেছি হয় না।
কারণ আমাদের এইখানে নানাভাবে এই বিষয়গুলিকে আমরা অ্যাভয়েড করি এবং আমরা এক ধরনের চুপ করে থাকা বা অন্যদিকে তাকিয়ে থাকার একটা রীতি বহুদিন ধরে তৈরি করেছি। এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য একটা এনজিও কাজ করতো, ব্রেকিং দ্য সাইলেন্স। আমি এদের সঙ্গে বহুদিন কাজ করেছি, কিন্তু ব্রেকিং দ্য সাইলেন্স কিন্তু আসলে সম্ভব হয় নাই। উল্টা ব্রেকিং দ্য সাইলেন্স থেকে আমি দু একটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে বলাৎকারের শিকার শুধু নারীরা না, পুরুষরাও হয়। হুম। তখন আমার সঙ্গে যেভাবে তর্ক করেছিল কিছু লোক, আমি তখন উপলব্ধি করেছি যে মানুষ আসলে এই বিষয়গুলির মুখোমুখি হতে চায় বলাৎকার না। তো মূলত পুরুষ শিশুর ক্ষেত্রেই বলা হয়, ধর্ষণ শব্দটা ব্যবহৃত হয় মোর মানে নারী শিশুর ক্ষেত্রে বা হ্যাঁ, তো নারীদের ক্ষেত্রে। এই কথাটা আমি যখন তাদেরকে একটা গোল টেবিল বৈঠকের মধ্যে বলেছিলাম, হুম। আমার মনে আছে যে এরপর রীতিমতো ওই ধরনের কাজে আমি যাতে কথা না বলি সেই চেষ্টাটা অব্যাহত হয়ে গেল এবং যে সেটা আমাকে ডাকা বন্ধ খুবই করা হলো। নিন্দনীয়, সেটি খুবই নিন্দনীয় ব্যাপার। মানে সাইলেন্স, ব্রেকিং দ্য সাইলেন্সের ব্যাপারে আরো বেশি সাইলেন্সে চলে যাওয়া যেন হয় সেরকম একটা পদ্ধতি। কিন্তু আমি যে বিষয়টা আপনার কাছে বলতে চাচ্ছি, মানে ধরেন এটা একটা সমাজে খুবই অহরহ বা খুবই মানে নিয়মিত একটা অপরাধ, ধর্ষণের অপরাধটা। কিন্তু আমি যেটি আসলে বলছিলাম, এটি কি বা এরকম একটা অভিযোগ যে আসে যে মাদ্রাসা কেন্দ্রিক এই অপরাধগুলোর মানে সংখ্যা বেশি বা না, বা এটা কোনটা এটা বেশি কি কোনটা ঠিক? কম এটা আসলে আমরা এইভাবে কম্পেয়ার করতে পারবো না। তবে এই অপরাধটি রিপোর্টেড হয়েছে ওইখান থেকে এবং এটা কোথায় হচ্ছে অপরাধটা, এর চেয়ে বেশি জরুরি হচ্ছে অপরাধটা একটি অপরাধ কোথায় হলো বিষয় না, এটা বাংলাদেশে হয়েছে এবং অপরাধ হলে শাস্তি দিতে হবে, সোজা কথা। আপনি শাস্তির কথা বলছেন। তো আমি বলছি যে আমাদের এখন ইসলামিক নেতারা অনেক আলেম ওলামারা আছেন, অনেক শক্তপোক্ত কথা বলেন। সেই প্রশ্ন যেমন উত্তর ধরেন আপনি তাদেরকে দিতে আপনি হবে। বলছিলেন যে সেই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। ধর্ম কোথাও বলে নাই যে আপনি ধর্ম পালন করলেই যে আপনি কোনো অপরাধ করবেন না, ব্যাপারটা এরকম না। প্রচুর ধর্ম পালন করা ব্যক্তি অপরাধ করেন তো। হুম, হুম, অপরাধ হচ্ছে মানুষের একটা প্রবণতা। আপনি কোনো ধর্মে দাখিল হয়েছেন মানে এই না যে আপনি কোনো অপরাধ করবেন না, তাইলে দোজখ আছে কি করতে, তাই না? হুম। কিন্তু ওই যে মানুষ আপনি অপরাধ বলছিলেন করবে, না, মানুষ অন্যায় করবে। আপনি মানুষের বলছিলেন না, ইহকালে এবং পরকালে উভয় জায়গাতে শাস্তির হ্যাঁ, বিধান আছে, তাই না? হ্যাঁ। তাহলে মানুষ অপরাধ করবে। ফলে আপনার অপরাধ কমানোর জন্য ধর্ম একটি প্রক্রিয়া, কিন্তু এর মানে এই না যে আপনি ধার্মিক হলে কোনো অপরাধ করেন না, ব্যাপারটা সেরকম না। না তা তো বটেই। ধার্মিক হলে অপরাধ করবেন। কিন্তু মানে তারা নানান রকম বক্তব্য রাখেন। আপনি বলছিলেন না